আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হাই পিচ্ছি দিয়া। স্বভাব সুলভ একটা হাসি দিয়ে বললাম, স্যার আপনি এখানে? আমার বাসা তো ওনার ওই যে আকাশি কালারের বিল্ডিংটা, ওর 3 তলায় আমি থাকি। ও আচ্ছা স্যার। হেয়ার এ সারপ্রাইজ দিয়া, এখানে এভাবে দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি। জি স্যার, আমিও ভাবতে পারিনি। আমাকে আনইজি লাগছে কেন দিয়া? তোমরা এসো, চা খাবো। না স্যার, আমি দুধ চা ছাড়া খাই না। মামা একটা দুধ চা দেন, দুধ বেশি করে দেন। স্যার এগুলোর কি প্রয়োজন ছিল? রিল্যাক্স দিয়া, দুর্ভাগ্যক্রমে আমি তোমার টিচার হয়েছি। আমাকে তোমার বিহীন ভাইয়ের মতো ভাই ডাকতে পারো, প্রবলেম নেই। আমি অনেক আগে থেকেই তোমাকে চিনি। চাই চুমুক দিয়ে বললাম, স্যার কিভাবে চেনেন? বিহান যেদিন মেডিকেলে টপার হলো সেদিন বিহানের মন খুব খারাপ ছিল। ওর ফুফাতো বোন দিয়া মেডিকেলে চান্স পায়নি। তখন থেকে আমাকে বলতো আগামীতে দিয়া নামে একজন অ্যাডমিশন হবে, অগ্রিম বলে রাখলাম। আমি বলেছিলাম শিওর কিভাবে এতটা তুই? বিহান বলেছিল দিয়া ভীষণ জেদি, মেধাবী, ট্যালেন্ট। বলেছিল চঞ্চল পাখির মতো প্রবেশ করবে দিয়া, দেখতে একদমই পিচ্ছি একটা মেয়ে, কথায় কথায় রেগে যায়, কেঁদে দাও, পুরোই নাকি রাগি পড়ি। তোমাকে না দেখেই মনের ভিতরে অনেক কল্পনার ছবি এঁকেছি। তখন থেকেই তোমাকে দেখতে খুব ইচ্ছে ছিল। সত্যি তুমি চান্স পেলে বুঝেছিলাম আসলেই জেদি তুমি। উনি আমাকে নিয়ে এত কিছু বলেছেন? না মানে ওনার এত সময় আছে? এটা ঠিক বলেছ, ওর মুখে কোনো মেয়ের কথা শোনা যায় না, তবে তোমার কথা শুনেছি, এজন্যই ইন্টারেস্ট বেশি ছিল। কই আমার সামনে তো উনি বলেন না। আমাকে তো সময় চোখে রাগ দেখান। হয়তো ভয় পাও বলেই ওর ভয় দেখতে ভালো লাগে। এ কেমন ভালো লাগা স্যার? বিহানের ব্যাপারটা জানি না, তবে সত্যি ভালো লাগার মতো। আরে এক কাপ চা? না না স্যার, আর খাবো না। একটা নোটিশ দিয়েছে সবাইকে, তোমাকে পাইনি তাই বিহানের কাছে দিয়েছি। পড়াটা কমপ্লিট করে যেও কাল ক্লাসে। স্যার বিহান ভাইকেই কেন দিলেন? দুনিয়াতে কি আর মানুষ পেলেন না? আমাকে জানালে আপনার বাসায় গিয়ে নিয়ে আসতাম। তুমি এত কষ্ট করবে কেন যেখানে তোমার ভাই আছে? বিহান এখন বাসায় আছে, যাও নিয়ে যাও। যেখানে যাই সেখানেই বিপদ। এই স্যার আমাকে এত বড় বিপদে না ফেললেও পারতেন। উফ, কেন যে বারবার এই সমস্যায় পড়তে হয়। 2 মিনিটের রাস্তা এখান থেকে বিহান ভাইয়ের বাসা। রাস্তার পাশের দোকান থেকে একটা ডং ডং চিপস কিনলাম। চিপসটা হাতে নিয়েই বিহান ভাইয়ের বাসায় গেলাম। কলিং বেল চাপতেই দরজা খুলে দিলেন উনি। ওনাকে দেখেই ভীষণ লজ্জা পেয়ে গেলাম আমি। মনে হচ্ছে শাওয়ার নিয়ে মাত্রই এসেছেন, গায়ে পানিতে টইটুম্বুর, নাভির নিচে সাদা টাওয়েলের গিট্টু। ওনার নাভি এত সুন্দর কেন? এক নজর তাকিয়ে সেটাই ভাবছি। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আমার হাত থেকে চিপসের প্যাকেট ছো মেরে নিয়ে পড়লেন, এত কিপটা কেন তুই দিয়া? তোর বর তো আর ফকির না। কিপটার কি করলাম আমি? এই আত্মীয়ের বাসায় এসছিস জাস্ট 10 টাকার চিপস নিয়ে। আমি আপনার জন্য আনিনি, আমার জন্য এনেছি। দিন আগে আমার চিপস। আনিসনি কেন সেটাই বলছি। তোর বর যে ফকির সেটা তো আর না। প্রতি মাসে তোর বিকাশ অ্যাকাউন্টে 30,000 করে টাকা দেয়। তাছাড়া তোর বর এত নামকরা একজন ডাক্তার, পেশেন্টের ফি তো আর কম না, তাই না? তাছাড়া একজন প্রফেসরও সে সাথে ফ্রিল্যান্সিংও করে। টাকা খরচ করে আবার তো বায়না ধরতে পারিস যে আমার টাকা শেষ হয়ে গিয়েছে, কিন্তু অনলাইনে সুন্দর একটা শাড়ি দেখেছি, পেমেন্টটা করে দাও প্লিজ। এটাকে কি কিপটামি বলবো নাকি বোকামি বলবো কোনটা বুঝলাম না। এইটুকু বয়স তোর, কোথায় সাজুগুজুতে পূর্ণ মনোযোগ থাকবে? যা দেখবি তাই কেনার বায়না ধরবি, অথচ কিছু দিতে চাইলেও না না করিস। ঠিকই নিজের মায়ের কাছে জ্ঞান জ্ঞান করিস টাকার জন্য। ওনার দিকে হাঁ করে তাকিয়ে আছি আমি, আর উনি চিপসের প্যাকেট খুলে খেতে খেতে দরজা লাগিয়ে দিলেন। এটা নাকি আত্মীয়ের বাসা, কি আধ্যাত্মিক কথা! উনি হাতে টাকা দিলে আমি নিই না বলে বিকাশে দেন, আমি তাও খরচ করি না। এটা নিয়ে অনেকবার বলেছেন। শোন দিয়া, আমার এত বড়লোক হওয়ার ইচ্ছা নেই। সারা মাস তুই খরচ করবি, খরচ করে যা থাকে থাকবে, না থাকলে না থাকবে। চিপসের প্যাকেট শেষ করে আমার হাতে প্যাকেটটা দিয়ে বললেন, এটা ময়লা রাখা বাকেটে ফেলে দে, কিচেনে আছে দেখ বাকেট। প্যাকেট ফেলে দিতেই বললেন,
দিয়া বেগুন কাট, ছোট মাছ দিয়ে রান্না করব। ফ্রিজ থেকে বেগুন নিয়ে বেগুন কেটে পানিতে ভিজানো হলেই বললেন, সকালে প্লেটটা রেখে গিয়েছিলাম, ওগুলো ধুয়ে দে। বুঝলাম না কাজের অর্ডার করেই চাচ্ছেন কেন। প্লেটগুলো ধুয়ে রুমে এসে বসলাম। উনি রুমের মাঝে ঘুরছেন আর কি করছেন জানি না। এবার বললেন, ওয়াশরুমে আমার প্যান্ট আর শার্ট আছে, ধুয়ে বেলকনিতে মেলে দে। এবার অধৈর্য হয়ে বললাম, আমি কি আপনার বুয়া? উনি শান্ত কণ্ঠে উত্তর দিলেন, না, আমার বউ। দ্রুত কাজ কর, বউয়ের মতো থাকবি। ওয়াশরুমে গিয়ে দেখি প্যান্ট আর শার্ট ভেজানো। এত ভারী জিন্স আমি ধুতে পারবো না, এটা আমার থেকে ভারী। চিল্লিয়ে বললাম, এত ভারী কাপড় মানুষ পরে? যা পারিস তাই কর, প্র্যাকটিস কর, এসবই করতে হবে তোকে। প্যান্টের সাথে আন্ডারওয়্যার দেখে মেজাজ খুবই খারাপ হয়ে গেল। আবার বললাম, আপনার এসব ছোট কাপড় ধুতে পারবো না। কোন সব? মুখের উপর আন্ডারওয়্যার ফেলে দিয়ে বললাম, এসব। উনি ক্যাচ ধরে বললেন, দিয়া গতকালই কিনেছি। বেচারার সাথে এত অত্যাচার কেন করছিস শুনি? কোনো উত্তর না দিয়ে ব্যালকনিতে পানি শুদ্ধ প্যান্ট আর শার্ট নেড়ে দিলাম। উফ, এত ভারী কেন এই জিন্স? রুমে আসতেই দেখি অনেকগুলো ছোট মাছ। বললেন, 3 কেজি ছোট মাছ কিনেছি, বুয়া আসেনি, কেটে দে। আবার মন চাচ্ছে এখনই ভ্যা ভ্যা করে কেঁদে দিই ওনার কথা শুনে। আমি এতগুলো গুঁড়া মাছ কেমনে কাটবো? আমি তো ভালো মাছই কাটতে জানি না। মানুষ মানুষকে এতটা অত্যাচার কিভাবে করতে পারে? সামনে 3 কেজি ছোট মাছ আর হাতে বটি নিয়ে দাঁড়িয়ে আছি আমি। কয়েক হাজার মাথা হবে এই মাছের। যদি বিহান ভাইয়ের একটা মাথা কাটতে পারতাম তাহলে আর এতগুলো মাছের মাথা আমার আর কাটা লাগতো না। ওনার এই একটা মাথা কেটে কুচি কুচি করে মুড়িঘণ্ট করে ওনার গোরস্থানে রেখে আসলেই শান্তি পারতাম। মাছ আর বটি নিয়ে আমাকে ভাবান্তর দেখে বিহান ভাই বললেন, কি ভাবছিস? দ্রুত কাজ কর। ওনার দিকে তাকিয়ে বললাম, ছাই কোথায়? ছাই ছাড়া মাছ কাটবো কিভাবে? দেখ, কাজের খেলা এনে রেখেছে, খুঁজে দেখ, পেয়ে যাবি। খুঁজতে খুঁজতে ছাই পেয়ে গেলাম। পৃথিবীর শ্রেষ্ঠ আলসা হলাম আমি, যে কিনা এক গ্লাস পানিও ঠেলে খেতে চাই না, সেই আমাকে দিয়ে এখন এত কাজ করানো হচ্ছে। তাতে আবার বলে দিয়েছেন, সুন্দরভাবে মাছ কাটবি, নাড়ি ভুড়ি কিচ্ছু যেন থাকে না। প্রায় 20 মিনিট হয়ে গিয়েছে, মাছের 10 ভাগের 1 ভাগও কাটা হয়নি। হঠাৎ শুনি কানে বিড়ালের মিউ মিউ সাউন্ড হচ্ছে। এইদিকে বিহান ভাই বাইরে কিছু একটা আনতে গিয়েছেন। টুপ করে দরজাটা খুলতেই বিড়ালটা ভিতরে প্রবেশ করলো। বিড়ালের সামনে মাছগুলো রেখে বললাম, নে, তোর পেটটা খালি মনে হচ্ছে, দ্রুত খেয়ে নে বাপ, খেয়ে আমাকে উদ্ধার কর। বিড়ালের 10 মিনিটও লাগলো না, মাছ খেয়ে পেট ভর্তি করে আরাম করছে। বিড়ালটাকে আবার বাইরে বের করে দিয়ে মাছ ধুয়ে হাত ধুয়ে চুপটি মেরে বসে রইলাম আমি। কিছুক্ষণ পরে বিহান ভাই এসে বললেন, মাছ কাটা শেষ তোর? হেসে উত্তর দিলাম, হ্যাঁ, সব মাছ কাটা শেষ। রিয়েলি? কিভাবে সম্ভব? এত মাছ এতটুকু টাইমে কেটে ফেললি? কই দেখি। মাছ দেখে আমার দিকে তাকিয়ে বললেন, বাকি মাছ কোথায়? এ তো 300 গ্রাম মাছও হবে না, কাটতে গিয়ে কি কাঁচাই খেয়ে ফেললি? বুঝলাম না, মাছ কোথায় ফেলেছিস সত্যি করে বল। কি যে বলেন না আপনি! দেখেন, এতগুলো মাছের এতগুলো মাথা, এতগুলো হাত পা এসব কেটে কুটে ফেলার পর মাছ এতটুকুই আছে। সিরিয়াসলি? ওকে আবার মাছ কিনে আনি, দেখি হাত পা কাটলে কতটুকু থাকে। এই না না, আজকে না, অন্যদিন কিনে আনবেন, তাতেই হবে, বিহান ভাই বললেন। রান্নাঘরে আয়, আমি রান্না করব, তুই পাশে দাঁড়িয়ে থাকবি। এমন সময় টুংটাং শব্দে কলিং বেল বাজছে। বিহান ভাই বললেন, দেখ তো দিয়া, কে এসছে, দরজাটা খুলে দে। দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দেখি ওনার কাজের খালা এসছে। ওনাকে দেখেই আমি উত্তেজিত হয়ে গেলাম আর বললাম, কি সমস্যা খালা? আপনি তো লেট করে এসছেন কেন? জানেন না উনি ব্যাচেলার মানুষ, ওনার মাছটা যেগুলো খেয়ে কাটে? খালা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আরে বৌমা, কেমন আছো তুমি? ওনার দিকে তাকিয়ে অবাক আমি। আমাকে এইভাবে বৌমা ডাকছেন কেন উনি? আমি ভ্রু কুঁচকে বললাম, বৌমা মানে? খালা আবারও হেসে বললেন, বাপজানও তো বললো আম্মা যে খালা আপনার বাসার সামনে মাছ থাকলে 3 কেজি গুঁড়া মাছ নিয়ে আসুন, আপনার বৌমাকে দিয়া মাছ কাটাবো আজ। খালার দিকে অবাক হয়ে তাকিয়ে বললাম, তো আমাকে বৌমা বলছেন কেন? উনি আবারও হেসে উত্তর দিলেন, বাবাজান তোমার ছবি দেখিয়েছে আর বলেছে এটা আপনার বৌমা। খালা, বাসাটা ভালোভাবে গুছিয়ে রাখুন, এখন থেকে রোজ তা যাওয়া আসা হবে বাসায়।
আমি ওনার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। বিহান ভাই বলেছেন আমার কথা। রান্নাঘর থেকে বিহান ভাই এগিয়ে এসে বললেন, খালা, আপনার বৌমা পিচ্চি মানুষ, হুটহাট রেগে যায় আর বোঝে কম। ভালোভাবে বুঝিয়ে দিন তো সংসারটা। খালা হেসে বললেন, কোনো ব্যাপার না বাবা, আমি সব বুঝিয়ে দেব। বিহান ভাই খুন্তি নাড়াতে নাড়াতে বললেন। কি ব্যাপার খালা, হুট করে আপনি এলেন যে, কোনো দরকার আছে? খালা বলল, বাবা একটা কথা বলতে এসেছি। আমার সাথে একজন এসেছে, মেয়েটার বয়স খুবই কম, হাড় ছিদ্র হয়ে গিয়েছে, আর জামাই খুব কান্নাকাটি করে, টাকার অভাব, চিকিৎসা করতে পারে না, আবার ভিক্ষাও করতে পারে না। তুমি একটু দেখবা বাবা? বিহান ভাই বললেন। ভেতরে নিয়ে আসুন খালা। খালা গিয়ে ওনাদের ভেতরে নিয়ে আসলেন। ওনাদের দেখেই আমি অবাক হয়ে গেলাম। এরাই তো তারা রোজ সেদের ব্যালকনিতে দেখি। বিহান ভাইকে ব্যালকনির ঘটনাটা খুলে বললাম। বিহান ভাই মহিলাটিকে খুব ভালোভাবে দেখে নিচের একটা কার্ড দিয়ে দিলেন। হয়তো ওনার চিকিৎসার সব দায়িত্ব বিহান ভাই নিজেই নেবেন। খালা সহ মহিলাটি যেতেই বিহান ভাই জানালা দিয়ে দেখেন বিড়ালটা বমি করছে। উনি আমাকে ডেকে বললেন, বিড়ালকে পেট ভরে মাছ খাইয়েছিস তো দিয়া? কথাটা শুনেই আঁতকে উঠলাম। উনি জেনে গেলেন যে আমি বিড়ালকে মাছ দিয়েছি। আমি বলে উঠলাম, আপনি মিথ্যে বললেন কেন যে খালা আসবে না, অথচ খালাকে দিয়েই মাছ কিনিয়েছেন আমাকে কষ্ট দিতে? আমি কষ্ট পেলে কি খুব আনন্দ পান? উনি কপাল টান টান করে আমার দিকে তাকালেন, তোয়ালেতে 2 হাত মুছে আমার দিকে একটু একটু করে এগিয়ে এলেন। ভয়ে বুকে তরুম তরুম আওয়াজ হচ্ছে। কি করবেন উনি? একদম আমার সাথে মিশে এসে দাঁড়ালেন। ভারী কণ্ঠ নিয়ে বললাম, ইয়ে কি হচ্ছে? ওনার হাতের আঙ্গুল এগিয়ে এনে কপালে আঙ্গুলের স্পর্শ করে বললেন, এভাবে রোজ বাঁকা টিপ পরবি, আর আমি ঠিক করে কপালে পরিয়ে দিব। উনি টিপটা তুলে ঠিক করে পরিয়ে দিলেন। কোমর ছড়িয়ে ধরে বললেন, কষ্ট দিতে কিছুই করিনি, শুধু চোখের সামনে রাখবো বলে কাজ করালাম। আর একটা কারণও আছে, সেটা হলো নির্বাণের সাথে চা খাচ্ছিলি কেন? মিহি কণ্ঠে বললাম, প্রেম তো আর করছিলাম না, তাই না? উনি গলায় চুমু দিয়ে বললেন, আমি ছাড়া অন্য কারো প্রেমে পড়া বারণ, তুমি জানো না পিচ্চি? ওনার দিকে তাকিয়ে বললাম, যদিও করি তাহলে কি রেগে বিদায় দিবেন লাইফ থেকে? উনি হেসে বললেন, হুম, এই ডাকটা কখনো হবে না। এমন ক্ষমতা তোমার হবে না যে আমায় ছেড়ে অন্য কারো প্রেমে পড়বে। সেই সুযোগ আমি আসতেই দিব না। এমন ভালোবাসা কোথায় পাবে যেখানে আমার থেকে বেশি সুখ পাবে তুমি? ওই যে পাশের ওই রুমে যাও, রুমটা তোমার, গিয়ে দেখো ভালো লাগে কিনা। রুমটায় প্রবেশ করে অবাক হয়ে গেলাম আমি। বিহান ভাই আমার গাল টানছেন। এমন একটা পিক ওয়ালে টাঙানো আছে। সুন্দর একটা ফোমের খাট, একটা স্টাডি টেবিল, খাটের 2 সাইডে অনেকগুলো লাল সাদা গোলাপ, পাশেই একটা আলমারি। আলমারি খুলেই চমকে গেলাম আমি। কম করে 40 থেকে 50টা শাড়ি হবে। আলমারির ড্রয়ার খুলে দেখি বিভিন্ন রকমের কসমেটিক্স। বাকি জীবনে হয়তো আমাকে আর কিছুই কেনা লাগবে না। এত পরিমাণ অর্নামেন্টস, চুড়ির আলনা ভর্তি চুড়ি। এই রুমটাই একটা দোকানের সমান। চোখে ধাঁধা লেগে গেল আমার। আমি বিহান ভাইকে বললাম, এসব? এতটুকু বলতেই উনি বললেন, সব তোর জন্য, আমার পছন্দ মতো গুছিয়েছি সব। উনি আমার জন্য এত কিছু ভাবতে পারেন? খানিকটা দম নিয়ে বললাম, জানেন আপনার বিয়ের কথা হচ্ছে? এটার নতুন কি? সে তো হয়েই থাকে। আমার ভালো লাগে না শুনলে, ভীষণ কষ্ট হয়। কেন হবে আপনার বিয়ের কথা? আচ্ছা, আর হবে না। 2 মাস পরে নিয়ে আসবো আমার কাছে। আম্মুকে পাঠাবো তার ননদের কাছে। সত্যি পাঠাবেন? আমি কি মিথ্যা বলি? আর হ্যাঁ, নির্বাণ থেকে দূরে থাকবি। শালা কে কেমন সন্দেহ হচ্ছে, এই জন্য বউয়ের পরিচয় বন্ধুদের সাথে করাতে নেই। এরা হলো কালসাপ টাইপের। এত জেলাস আপনি, ভাবা চাই। ভাবতে হবে। আপনার প্রেয়সী আমাকে আজ অনেক বাজে কথা বলেছে। কি বলেছে? লাইব্রেরির বলা সব কথা ওনাকে বললাম। বিহান ভাই চট করে রেডি হয়ে নিয়ে বললেন, চলো আমার সাথে। ওনাকে বললাম, কোথায় যাব? বিহান ভাই বললেন, আগে চল তুই। এখানেই বিহান ভাইয়ের বাইক আছে। উনি হলেন বাইক লাভার। বাইকে স্টার্ট দিয়ে বললেন, ওর দিয়া। চুপচাপ ওনার বাইকে উঠলাম। বাইক নিয়ে কোথায় যাচ্ছেন জানি না। মোড ভীষণ অফ ওনার। আমি যেহেতু প্রশ্ন করছি, কোনো কথা বলছেন না উনি। কয়েক মিনিট পরেই একটা বাড়ির সামনে বাইক থামিয়ে আমার হাত ধরে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। বাড়িটা দেখেই বোঝা যাচ্ছে অনেক রাজকীয়। আমাদের দেখেই প্রিয়সী আপু এগিয়ে এসে বলল,
বিহান, তুই দিয়াকে সাথে নিয়ে। প্রেয়সী আপুর বাবা মাও ছিলেন। বিহান ভাই প্রেয়সী আপুর গালে একটা থাপ্পড় দিয়ে বললেন, মানুষের মিনিমাম লজ্জা থাকা উচিত, যেটা তোর নেই। আঙ্কেল আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন? প্রেয়সী আপুর বাবা বললেন। কেন বাবা, কি হয়েছে? বিহান ভাই বললেন, আপনার মেয়ে একটা সাইকো রোগী। তাকিয়ে দেখুন এই পিচ্ছি মেয়ের দিকে। আপনার মেয়ের কিসের প্রতিযোগিতা ওর সাথে? আপনার মেয়ে নিজেকে তো ছোট করছেই, সাথে আপনাদেরও। আপনার মেয়েকে বলে দিন, আগে যাই হোক ফ্রেন্ডের চোখে দেখতাম, এখন থেকে সেটাও আর দেখব না। দিয়ার চোখে পানি আসলে আমি কাউকে ছেড়ে দিব না। নেক্সট আপনার মেয়ে যদি আর এমন কিছু করে, আমার সব থেকে খারাপ রূপ দেখবেন আপনারা। এইভাবে কারো বাড়িতে গিয়ে তার মা বাবার সামনে মেয়ের গায়ে হাত দেওয়াটা কম সাহসের কথা নয়। বিহান ভাই এতটা রাগী আর জেদি আগে জানতাম না। উনি আমাকে এতটা ভালো কেন বাসেন? সেদিন বাসায় আসার পরেই দেখি আম্মুর মন ভীষণ খারাপ। আম্মুকে বললাম, কি হয়েছে আম্মু? আম্মুর চোখ দিয়ে পানি পড়ছে। আম্মু কোনো কথাই বলছে না। নারিয়ার মুখে শুনলাম ভাইয়া আর মেহু আপু নাকি পালিয়ে গিয়েছে। কথাটা শুনে চমকে গেলাম আমি। ভাইয়া এটা কি করলো? আর পালিয়েই বা কোথায় গেল? বাবা নাকি আম্মুর সাথে ভীষণ রাগারাগি করছে। আম্মুকে কি বলে সান্ত্বনা দিব সেটা বুঝছি না। চারিদিকে এটা নিয়ে সবার মুখে মুখে রটে গিয়েছে। মুহূর্তের মাঝে বিহান ভাইও চলে এলেন। বিহান ভাই আম্মুকে বুঝিয়েই যাচ্ছে। বিহান ভাই বলে উঠলেন, এখানে শুভ আর মেহুর কোনো দোষ নেই। আমার মতে যেটা করেছে ঠিকই করেছে। ফুফা নিজেই তো আত্মীয়ের মাঝে বিয়ে দিবে না বলে জিদ ধরলো। ফুফার বোঝা উচিত ছিল বিয়ে দুটো মনের ব্যাপার। এমন করলে কবে মেয়েও ভেঙে যাবে। আম্মুও বলল, ঠিকই বলছিস বাবা, সব শুভর বাবার দোষ। ছেলে মেয়ে বড় হয়েছে, এখন তাদের ইচ্ছার গুরুত্ব দেওয়া উচিত। বেশ কয়েকদিন কেটে গিয়েছে। আম্মু আর কাকিমণিও নড়াইল ফিরে গিয়েছে। ভাইয়া আর মেহু আপুর ঘটনাটা নিয়ে দুই ফ্যামিলির মাঝে অনেক অশান্তি যাচ্ছে। বাবা হঠাৎ কেমন নিশ্চুপ হয়ে গিয়েছেন। ফোন দিলেও তেমন একটা কথা বলেন না। আজ কতদিন হয়েছে ভাইয়ার মুখটা দেখি না, মেহু আপুকে দেখি না। ভীষণ মিস করছি। ভাইয়ার ফোনও অফ। ভাইয়া কি আর মিস করে না আমাকে? ভাইয়াকে ভেবে মন ভীষণ খারাপ। আজ কেটে গিয়েছে আজ তিনটা মাস। আজ ভাইয়ার জন্মদিন। প্রতি বছর এই দিনে অনেক মজা করি। আম্মু আজ খুব কাঁদছে। ফুপির সাথে যদি বাবার সম্পর্ক খারাপ হয়, সেই ভয়ে বাবা বিয়েতে রাজি ছিল না। ফুপিকে ভীষণ ভালোবাসে বাবা। ভালোর জন্য বাবার চিন্তা আজ অনেক কিছু বদলে দিয়েছে। প্রচণ্ড মন খারাপ নিয়ে আজ কলেজে গেলাম। মুখে হাসি নেই, মনের মাঝে গুমোট কালো মেঘ জমেছে। ভাইয়াকে ভীষণ মিস করছি। ছোটবেলা থেকেই ভাইয়া ছাড়া কোথাও গিয়ে থাকিনি। আজ 3টে মাস ভাইয়া ছাড়া আছি। এই শহরের অলি গলিতে ভাইয়াকে খুঁজে চলেছি, কিন্তু কোথাও ভাইয়ার দেখা পাইনি আমি। আর কোনো দিন কি দেখা হবে না আমাদের? মেহু আপুকে ভুলে গিয়েছে আমাকে। ভাবতে ভাবতে রিয়ার সাথে কলেজে গেলাম। কলেজে ঢুকতেই অনিকা বলল, এই দিয়া শোনো। অনিকা মেয়েটার শত শত মেসেজ আমি বিহান ভাইয়ের ফোন থেকে পড়েছি। মেসেজ রিকোয়েস্টে মেসেজের শেষ নেই। তাই এই মেয়েটাকে আমার একটুও পছন্দ না। দাঁড়িয়ে গিয়ে বললাম, যা বলবা দ্রুত বলো। অনিকা আমার দিকে গম্ভীরভাবে তাকিয়ে বলল, বিয়ান স্যারের সাথে এত কি কথা বলো? উনি কারোর সাথে কথা বলেন না। তোমার সাথে এত কথা কি বলে? এটা বলার জন্য আমাকে ডেকেছো? সতর্ক করতে। বিয়ান স্যার, আমার তো ভুলেও উনাকে নিয়ে স্বপ্ন দেখো না। তোমাকে দেখেছি স্যারের কেবিনে রেগুলার যাও। আমাকে দেখো, আমাকে তাই পাত্তা দিচ্ছে না। তুমি অহেতুক সময় নষ্ট করো না। বিহান স্যার তোমার? সিরিয়াসলি? আচ্ছা, তুমি কি সেই মেসেজ করো স্যার আপনাকে ক্লাসে দেখলে আমি একভাবে তাকিয়ে থাকি? আপনাকে নিয়ে কল্পনার জগতে পাড়ি জমাই আমি। তুমি কিভাবে জানলে? তোমার বিহান স্যার আমাকে বলেছে। আর একটা সিক্রেট কথা শুনবা? কি সিক্রেট? এই রিয়া সিক্রেটটা বলতো। তাহলে দিয়া বলেই ফেলি। হ্যাঁ বল। না থাক। রিয়া আর আমি একটুখানি মজা নিয়ে ক্লাসে চলে গেলাম। ক্লাসের লাস্ট বেঞ্চে বসে আছি। প্রথম ক্লাসটা বিহান ভাইয়ের আজ। পাশের বেঞ্চে বসে থাকা অনিকা বলছে, বিয়ান স্যারকে 1000 মেসেজ করেছি, উত্তর দেয়নি। উনি এতটা ডিমান্ডিং কেন? আবার এই দিয়াকে নাকি আমার মেসেজ দেখিয়েছে। আমার প্রেস্টিজ যা ছিল তা আর নেই। অনিকার বেস্ট ফ্রেন্ড বলছে, এত সুন্দরী হয়ে কি করলি জীবনে?
একজন প্রফেসরের থেকে যদি রিপ্লাই না পাস, দিয়ার প্রতি স্যারের অন্যরকম ফিলিংস আছে দেখে বুঝিস না? স্যার ক্লাস নেওয়ার ফাঁকে ফাঁকে বারবার দিয়াকে লক্ষ্য করে। অনিকা বলে উঠল। কতদিন রিপ্লাই দিবে না? একদিন না একদিন ঠিকই রিপ্লাই দিবে। সাইড থেকে আর একটা মেয়ে বলছে, প্রেয়সী ম্যাম আর বিহান স্যারের মাঝে অনেক ঝামেলা। প্রেয়সী ম্যাম নাকি বিহান স্যারকে ভালোবাসেন, কিন্তু বিহান স্যার পাত্তা দেন না। শুনেছি বিহান স্যারের প্রেমিকা আছে, অনিকার বেস্ট ফ্রেন্ড আছে। প্রেয়সী ম্যাম যেখানে পাত্তা পান না সেখানে আমরা ভাবা যায়। রিয়াকে বললাম, রিয়া এই অনিকাকে চুপ করতে বল, আমার কিন্তু এমনি আজ মুড অফ। ক্লাস করতে এসছে নাকি স্যারের সাথে প্রেম করতে এসছে? সাথে সাথে বিহান ভাই ক্লাসে প্রবেশ করলেন। উনি পড়াচ্ছেন আর আমি মাথা নিচুর দিক দিয়ে বসে আছি। বিহান ভাই আমার কাছে এসে বললেন, মিস দিয়া নিচু হয়ে বসে আছেন কেন? কিছুক্ষণ আগে কি পড়িয়াছি বলুন তো? জানি না। মন কোথায় ছিল? জানি না। আপনি কিছুই জানেন না? সমস্যা কি আপনার? আমার ক্লাসে মনোযোগী হতে হবে, না হলে ক্লাসে আসা যাবে না। অনিকা বলল, স্যার দিয়াকে ক্লাস থেকে বের করে দিন। আপনার সাথে আমরা কেউ এমন বেয়াদবি করি নাই, কিন্তু দিয়া করে দেখিয়েছেন স্যার। বিহান ভাই অনিকার দিকে তাকিয়ে বলল, আপনাকে কথা বলতে কে বলেছে মিস অনিকা? আপনি কোন রাইটে আমাকে ডিসিশন নিতে বলছেন? কারো কথা শুনে আমি ডিসিশন নেই না। নেক্সট এমন ভুল করবেন না। সো দিয়া, ক্লাসে মনোযোগী হতে হবে। সময় চলে গেলে সে সময় আর ফিরে পাওয়া যাবে না, তাই প্রতিটি মিনিট অনেক গুরুত্বপূর্ণ। ক্লাস শেষে দেখা করবেন আমার চেম্বারে। ক্লাস শেষে নির্বাণ স্যারের সাথে দেখা। স্যার আমাকে দেখলেই যেন কেমন কেমন করেন। হয়তো বিহান ভাই বলেছেন খেয়াল রাখতে। স্যার এগিয়ে এসে বললেন, দিয়া কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ। দিয়া ভাবছিস বিয়ে করব? স্যার করুন না, এটা ভালো কথা। বাট সে কি আমায় গ্রহণ করবে সেটা ভাবছি। কে স্যার? যাকে খুব বেশি পছন্দ করি। আপনার মতো ছেলেকে অপছন্দ করে এমন মেয়ে কোথাও নেই স্যার। হয়তো সে আপনার প্রপোজের অপেক্ষায় আছে। প্লিজ স্যার, দেরি না করে ডিরেক্ট বিয়ের প্রস্তাবটা দিয়েই দিন। তুমি বলেছো? হ্যাঁ স্যার। ধন্যবাদ দিয়া, আমাকে টেনশন মুক্ত করলে তুমি। বিহান ভাইয়ের কেবিনে গিয়ে মুড নিয়ে বললাম, আমাকে ডাকা হয়েছে কেন? আমার বউ কি আমাকে রেখে প্রেম করছে? তার ক্লাসে কোনো মনোযোগ নেই? আপনার ক্লাস আর একদিনও করার ইচ্ছে নেই, বুঝেছেন? ওই অনিকা আপনাকে ভালোবাসে। ইচ্ছে করে ওর গলা টিপে দিই আমি, কিন্তু পারি না। ভদ্রলোকের মতো যদি আমার আইটির সাথে রিলেশনশিপ স্টেটাস না দেন, আজকে যদি ব্রেকআপ না করি, আমার নাম দিয়ানা বলে রাখলাম। রিলেশনশিপ স্ট্যাটাস? হ্যাঁ, রিলেশনশিপ স্টেটাস। আপনাকে তো লয়াল ভাবতাম বিহান ভাই। আপনি তো কম না, মেয়েদের ইমপ্রেস করতে আইটির স্টেটাস সিঙ্গেল দিয়ে রেখেছেন। কেন, এক মেয়েতে মন ভরে না আপনার? আমি এক মেয়েতে আসক্ত মিসেস বিহান। দুনিয়াতে আর কোনো মেয়ে আছে কিনা খেয়াল নেই আমার। এসব পাম মারলে কাজ হবে না। রাগে হাত পা চলছে পড়ছে। এক্ষুনি আমার সামনে স্টেটাস দেন। ম্যারিড স্ট্যাটাস দিয়ে দেই, তাহলে সবাই বুঝবে তুই আমার ঝগড়ুটে বউ। এখন তো আমাকে ঝগড়ুটে মনে হবেই, তাই না? আপনার যে মনের ভিতর জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কার না ভালো লাগে রোজ রোজ নতুন নতুন মেয়ের মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে? আই লাভ ইউ চান, পরাণ, কলিজা, ঢং, এইসব কারণে আমাকে পাত্তা দেওয়া হয় না। পাত্তা দেবেনি বা কেন? জানেন যে দিয়া তো আছেই। দিয়া আমাকে ভীষণ ভালোবাসে। আমি যেটাই করি না কেন, দিয়া আমাকে ছেড়ে কিছুতেই যাবে না। তাই ফাউ ফাউ মানুষের ভালোবাসাগুলো ইগনোর করব কেন? বউ তো নয় যেন সিসি ক্যামেরা। এত সিরিয়াস কেন শ্বশুরের মেয়ে আজ? শোনেন, আপনি আগে রিলেশনশিপ স্টেটাস দিবেন, মানুষ বুঝবে বিহান স্যার প্রেম করে। তারপর ম্যারিড স্টেটাস দিবেন, তাহলে মেয়েরা ভালোভাবে বুঝতে পারবে আমার সাথে রিলেশন করে বিয়ে আপনার। আজ কি প্রতিজ্ঞা করেছো আমার সাথে ভীষণ ঝগড়া করবে তুমি? বাট আমার আজ ঝগড়ার মুড নেই মিসেস বিহান। আজ যে নিজের ভুল তাই চুপ আছেন। আপনাকে কি আর আমি চিনি না? আপনি কি আর চুপ থাকার বান্দা? নিশ্চয়ই ভেবেছেন দিয়া যা বলছে সবই ঠিক। আমার চরিত্র হুইল দিয়ে ধোয়া দরকার। আচ্ছা, তুমি যেটাই বলেছো আমি কি কোনো কিছু না বলেছি? তাহলেও এমন রণচণ্ডী মুডে তুমি? যদি রাজি না হতাম তাহলে কি ছিল কপালে আল্লাহই জানে। আমি যে এর আগে কতবার বলেছি স্ট্যাটাস দেই, আপনি তো নিষেধ করেন যে না না ভুলেও না, সবাই দেখবে কে কী ভাববে। এখন শব্দ আমার। তখন আর এখন কি এক হলো? আচ্ছা দিচ্ছি, নোটিফিকেশন চেক করেন। আহ শান্তি, মেয়েদের ফিলিংস হার্ট ব্রোকেন।
বিহান ভাই টেবিলে দেখি এতগুলো লোশন আর ক্রিম আর লিপস্টিক। ওয়াও! আমি দেখে লোভ সামলাতে না পেরে বললাম, আমাকে একটা লিপস্টিক দিবেন বিহান ভাই? বিহান ভাই হেসে দিয়ে বললেন, কিভাবে বাচ্চাদের মতো চাইছো দিয়া? একটা কোম্পানি থেকে দিয়েছে। আমি রাখি না কোম্পানি জিনিস, বাট আমার ফ্রেন্ড রেনেটা কোম্পানির ম্যানেজার অনেক রিকোয়েস্ট করলো বউকে দিস, কি আর করা, রেখে দিলাম। একটা কেন, সবগুলাই তোমার। খুশিতে বললাম, ওয়াও বিহান ভাই, থ্যাংক ইউ সো মাচ। বলেই এক্সাইটেড হয়ে ওনার গালে চুমু দিয়ে দিলাম। চুমু দিয়েই চোখ গোল গোল হয়ে গেল আমার। আমি ওনাকে এইভাবে চুমু দিয়ে ফেলছি, উনি ওনার গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। হুটহাট রিয়ার গালে চুমু দিতে দিতে ওনাকেও দেওয়া হয়ে গিয়েছে। তোতো করে বললাম, রিয়া ভেবে দিয়েছি। বিহান ভাই মনে মনে কারেন্ট শকড খেয়েছেন, গাল থেকে হাতই নামছে না ওনার। আমার গালে আরেকটা চুমু দিয়ে বললেন, আমি ভেবে দিলে কি ক্ষতি হতো মিসেস বিহান? লজ্জা নিয়ে ওনার দিকে তাকালাম। লজ্জা পেতে হবে না, চলো একটা জায়গায় নিয়ে যাব। কোথায় তার জিজ্ঞেস করলাম না। গাড়ি বের করলেন, সামনে আমি, পিছনে রিয়া বসছে। কোথায় যাচ্ছি জানি না, শুনলেও বলবেন না। রিয়াকে কয়েকটা লিপস্টিক দিলাম, গাড়ির আয়নায় বসে লিপস্টিক লাগাচ্ছি। বিহান ভাই বারবার তাকিয়ে দেখছেন আমার দিকে। বিহান ভাই আর চোখে তাকিয়ে গাড়ির স্টিয়ারিং কেমনে যে ঘোরালো, ঝাঁকি লেগে পুরো লিপস্টিক চোখে মুখে লেগে গেল। এটা ওনার ইচ্ছাকৃত কাজ, সেটা আমি ভালোভাবে জানি। আয়নায় তাকিয়ে দেখি পুরোই পেতনি আমি। উনি মুখ চেপে হেসে যাচ্ছেন। ভ্যা ভ্যা করে কেঁদে দিয়ে বললাম, এটা কি করলেন অসভ্য ড্রাইভার? বিহান ভাই কানের কাছে এগিয়ে এসে বললেন, টিস্যু দিয়ে দ্রুত মুছে নে, তা না হলে মানুষ বলবে এই লিপস্টিকের এই অবস্থার জন্য আমি দায়ী। আমি মুখ মুছতে মুছতে বললাম, আপনিই তো করেছেন। এমন সময় ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বালাতে গাড়ি থেমে গেল। কাছের সাইড থেকে একটা ছেলে বলল, আপু, আপনার মুখের লিপস্টিকের এই অবস্থা কেন? আমি বিহান ভাইয়ের দিকে আঙ্গুল দিয়ে দেখালাম উনি করেছেন। ছেলেটা বিহান ভাইকে বলল, এই যে ভাইয়া, যা করার বাড়ি গিয়ে করবেন, এভাবে রাস্তাঘাটে কি শুরু করেছেন? আমি ছেলেটাকে বললাম, জানেন ভাইয়া, উনি বাড়িও সবসময় এমন করেন, এটা তো রাস্তা, তাই একটু কম করেছেন। ছেলেটা মাথায় হাত দিয়ে বলল, ও মাই গড। বিহান ভাই আমার হাত চেপে ধরে মুখে লিপস্টিক মুছে দিয়ে বললেন, উনি কি ভাবছেন জানিস? যা করেছেন তাই ভাবছে। উনি যা ভাবছে আমি তা করিনি। রাস্তাঘাটে গাধীর মতো কথা বলবি না। বিহান ভাই গাড়ি নিয়ে একটা বাড়ির সামনে গেল। বাড়িতে প্রবেশ করে। ভাইয়া আর মেহু আপুকে দেখে আমি আর রিয়া দুজনেই অবাক। ভাইয়াকে দেখেই কেঁদে দিয়ে জড়িয়ে ধরলাম। তুমি এখানে ভাইয়া? কেন ছেড়ে এলে আমাদের বলো? ভাইয়া, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমাকে একটুও ভালোবাসো না তুমি? আমাকে কেন ফোন করোনি তুমি বলো? আম্মু অনেক কাঁদে। দিয়া, আমি আর মেহু একটা দিনও ভালো নাই। তোদের ছাড়া যেই আড্ডা ছাড়া ভালো থাকতে পারি, বাবা তো আমাকে মেনে নিবে না বলেছে। এই মেহু আপু, এই নিষ্ঠুর, আমাকে ভুলে গিয়েছো? কথা নেই তোমার সাথে। আপু আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদলো। রিয়া ভাইয়াকে জড়িয়ে ধরে ভীষণ কাঁদলো। অনেকদিন পর মনে হলো প্রাণ ফিরে পেলাম। ভাইয়া মেহু আপুকে নিয়ে সারা দিন ঘুরলাম। ভাইয়ার জন্মদিন সেলিব্রেশন করলাম। আম্মুকে ভিডিও কল দিলাম। আম্মু আর ভাইয়া আজ অনেক কথা বলল। আম্মু বলেছে বাবাকে বুঝিয়ে খুব শীঘ্রই ভাইয়াকে বাড়ি ফিরিয়ে নেবে। মেহু আপুকে বললাম, তোমার চোখ মুখ এভাবে শুকনা কেন? আমি প্রেগনেন্ট দিয়া। সত্যি? হ্যাঁ দিয়া, তুই ফুপ্পি হতে চলেছিস। এই কথাটা শুনে আনন্দে আত্মহারা আমি। আমার ভাইয়া বাবা হতে চলেছে 7 দিন পর। দিয়া, আমি একটু বিদেশে যাচ্ছি 7 দিনের জন্য। সাবধানে থাকবি পুচকি। নো মন খারাপ দিয়া, আমি অনেক ঝামেলায় থাকবো। ফোন করার সুযোগ না পেলে কিন্তু একটু মন খারাপ করবি না। 7 দিন পর ফিরে এসে আমি তোর বাবাকে বলে ধুমধুম করে পরিচয় করাবো। তুই মিসেস বিহান। ওনার মেসেজটা ঘুম থেকে উঠে পড়েই মনটা খারাপ হয়ে গেল। উনি নেই, 7টা দিন ওনাকে দেখতে পাবো না। কলেজও 7 দিনের জন্য অফ হয়ে গিয়েছে। ফোন থেকে ওনার ছবি বের করে দেখছি আর অজান্তেই চোখ দিয়ে পানি ঝরে পড়ছে। 7 সকালে দেখি বাবা আমাদের বাসায়। বাবাকে দেখে রিয়া আর আমি অবাক হয়ে গেলাম। বাবা তো এই সময় ঢাকায় আসার কথা না, আর আসলেও তো বলে আসবে। বাবাকে বললাম, তুমি এত সকালে, কারো কি কিছু হয়েছে বাবা? বাবা বললেন, দিয়া,
মা, শুনলাম কলেজ বন্ধ, তাই তোমাকে আর বিয়েকে নিতে এসেছি। দ্রুত দুজন ব্যাগ গুছিয়ে নাও। রিয়া আর আমি দুজনেই বুঝে উঠতে পারলাম না বাবা এত সকালে ঢাকা কেন, আর নিতেই বা এসছে কেন। দুজনের কাছেই সন্দেহ লাগছে ব্যাপারটা। ব্যাগ গুছিয়ে রিয়া আর আমি রওনা হলাম ঢাকা ছেড়ে। বাবা প্রাইভেট কার নিয়ে এসছে নড়াইল থেকে। ঢাকা ছেড়ে যাওয়ার সময় বুকটা ফেটে যাচ্ছে। আমার ভালোবাসা, আমার বিহান ভাই সবটা এই ঢাকাতেই। আমি নড়াইলে গেলেও আমার মন পড়ে আছে এই ঢাকা শহরেই। বিহান ভাই আর আমার অনেক স্মৃতি এই ঢাকাতেই। বিহান ভাইয়ের ফোন অফ, বিদেশে কি পৌঁছে গিয়েছে কিছুই জানি না। মনটা বিহান ভাইয়ের দিকেই পড়ে আছে। 7 ঘন্টা পর নড়াইলে পৌঁছলাম। বাড়িটা বেশ সাজানো গোছানো, বিভিন্ন আত্মীয়রা এসেছে বাড়িতে। আমি রিয়া কিছুই বুঝছি না কাহিনী কি। বাড়িতে ঢুকে আম্মুকে বললাম, আম্মু এত মানুষ কেন বাড়িতে, কি হয়েছে? আম্মু বলল,